সুযোগ থাকলেও যথেষ্ট পরিমাণ কিট আমদানি না করায় বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যাচ্ছে পিসিআর ল্যাব। আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। পরীক্ষা না করলে তো আমাদের রোগটা সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো না। শ্বাসকষ্ট নিয়ে আসতেছে কিন্তু টেস্ট করানো যাচ্ছে না। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন। নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। সিন্ডিকেটের কবলে স্বাস্থ্য খাত, বলছেন সরকার দলীয় এমপি। কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। এটার অন্যতম নেতৃত্বে আছেন মিঠু, উনি ওখান থেকে মাফিয়া ডনের মতো এখানে চালাচ্ছেন। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 3,500। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোভিড পরীক্ষার নামে এনজিওর রমরমা ব্যবসা, দেয়া হতো মন গড়া রিপোর্ট। দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা পর্যন্তই। বদলির কারণেই দেয়া যায় না শাস্তি, অজুহাত মন্ত্রীর। কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপি এমপির ওয়াকআউট। কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে করেন কোনো লাভ হবে না। এবার হজে যেতে পারছেন না বাংলাদেশ থেকে নিবন্ধিতরা, টাকা ফেরত নিলে বাতিল হবে রেজিস্ট্রেশন, অপেক্ষা করতে হবে 2 বছর। চাঁদপুরে ঘরে ঢুকে স্বামীকে অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ। নাটোরে স্বামীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী খুনের অভিযোগ, পড়াশোনা চালিয়ে যেতে চাওয়াই কারণ। করোনা শনাক্তে বারবার বেশি পরীক্ষার কথা বলা হলেও গত 1 সপ্তাহ ধরেই তা ঘুরপাক খাচ্ছে 15-16 হাজারেই। সবারই প্রশ্ন, কেন বাড়ছে না পরীক্ষার সংখ্যা? সময় সংবাদের অনুসন্ধানে জানা যায়, প্রতি দফায় মাত্র 40 থেকে 60 হাজার কিট আমদানি করা হয়, যে কারণে চাইলেও বেশি পরীক্ষা করানো সম্ভব নয়। আর এই জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিলেন আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত। করোনায় শনাক্তের সংখ্যা গত 1 সপ্তাহে 3 থেকে 4 হাজারের মধ্যে ঘুরপাক খাচ্ছে। পরীক্ষার সংখ্যা দেখলেই দেখা যায় 7 দিন আগে 17 জুলাই সর্বোচ্চ টেস্টের দিনে শনাক্ত ছিল সর্বোচ্চ। 18 থেকে 23 জুন সংখ্যাটা 14, 15, 16 হাজারই রয়ে গেছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, টেস্ট বাড়লে বাড়বে শনাক্তকৃত রোগীর সংখ্যাও। যত রোগী চিহ্নিত হবে কোভিড মোকাবেলায় ততটাই বাড়বে নিজেদের সক্ষমতা। শুরু থেকে দেশ জুড়ে পিসিআর ল্যাবের সংখ্যা বাড়লেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অধিদপ্তরের তথ্য বলতে গেলে প্রতি সপ্তাহেই আসছে কিট। 20 থেকে 50 হাজার করে কদিন পরপরই আসছে কিটের লট। শেষও হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। দাপ্তরিক জটিলতায় একসঙ্গে আনা যাচ্ছে না বড় অঙ্কের কিট, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সরকারের অনুমোদন আসলে প্রয়োজন। নতুন ডাইরেক্টর আসছে, তার সাথে আমরা কাজ করছি। মোটামুটি একাধিক ভেন্ডর দিবে। 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো। এটা আনা হবে 30 জুনের মধ্যেই হয়তো হবে। এই মহামারীতে এমন অজুহাত অনাকাঙ্ক্ষিত বলছেন বিশেষজ্ঞরা। এটা তো আশা করা যায় না। এটা হচ্ছে একটা মহামারী, জাতীয় জরুরি দুর্যোগপূর্ণ অবস্থা। এখানে টাকার কোনো শর্টের কারণে কোনো অসুবিধা হওয়া মানে এটা জাতির সাথে একটা অন্যায় করা, প্রতারণা করা, তামাশা করা। দ্রুত ব্যবস্থা নিয়ে দৈনিক গড়ে 50 হাজার টেস্ট করার পরামর্শ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিট সংকটে নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের কয়েকটি জেলায় বন্ধ কোভিড পরীক্ষা। অনেক জেলায় চলছে ধীর গতিতে। এই সংকটের জন্য সিন্ডিকেটকে দুষলেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। নিয়ন্ত্রণে ক্যাসিনোর মতোই অভিযানের তাগিদ তার। সংক্রমণ ঠেকাতে প্রতিনিয়ত করোনা টেস্টের সক্ষমতা বাড়িয়ে চলছে সরকার। ইতোমধ্যে সারা দেশে চালু করা হয়েছে 62টি পরীক্ষাগার। তবে কিটের অভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর পিসিআর ল্যাবের করোনা পরীক্ষা কার্যক্রম। একই কারণে 5 দিন ধরে নারায়ণগঞ্জে বন্ধ আছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে ভোগান্তির শেষ নেই চিকিৎসা প্রত্যাশীদের। কিট সংকটের কারণে আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারতেছি না। পরীক্ষা না করলে তো
আমাদের রোগটা সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারবো না। শ্বাসকষ্ট নিয়ে আসতেছে, কিন্তু টেস্ট করানো যাচ্ছে না, নাকি কিট নেই, বলছে কয়েকদিন পরে করাবে। চাহিদা অনুযায়ী কিট না পাওয়ায় চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার পিসিআর ল্যাবের কার্যক্রমেও ধীর গতি। এই অবস্থার জন্য কিট আমদানি কম হওয়া সহ নানা অজুহাত দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সিন্ডিকেটের কারণেই কিটের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে দাবি করেন সরকারি দলের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী। এখানে একটা বিরাট সিন্ডিকেট তাদেরকে বলেছিল 1 লক্ষ কিট দেওয়ার জন্য, তারা এনে বাংলাদেশে এনে রেখে দিয়েছেন এবং আরও একজনের ভদ্রলোকের নাম বলেছেন, তারাও 1 লক্ষ এনেছে, আরও 2-3 জনের কথা বলছেন, তারা 1 লাখ করে আনছেন, কিন্তু তাদের কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। এটার অন্যতম নেতৃত্বে আছেন মিঠু, উনি ওইখান থেকেই মাফিয়া ডনের মতো এখানে চালাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিন্ডিকেট রুখতে সরকারের হস্তক্ষেপ চাইলেন এই সংসদ সদস্য। তো আমি মনে করি প্রধানমন্ত্রী ক্যাসিনোকে যেভাবে 3 দিনে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন, আমার মনে হয় এই সিন্ডিকেট বা ভাঙলে অনেক গরিব লোক তাদের স্বাস্থ্যসেবাটা পেত। দেশের ৬২টি পরীক্ষাগারে প্রতিদিন গড়ে প্রায় ১৫,০০০ নমুনা পরীক্ষা করা হচ্ছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ। কোভিড পরীক্ষার জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হতো নমুনা, সেগুলো ফেলে দিয়ে দেওয়া হতো মন গড়া রিপোর্ট। রিপোর্ট প্রতি হাতিয়ে নেওয়া হতো 5 থেকে 6,000 টাকা। আর এ প্রতারণা করা হতো জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা জেকেজি নামের এনজিওর আড়ালে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এনজিওটির প্রধান কর্মকর্তা সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের হাতে প্রথমে ধরা পড়েন স্বাস্থ্য বিষয়ক এনজিও জেকেজি থেকে চাকরিচ্যুত দম্পতি হুমায়ুন কবির ও তানজিনা পাটোয়ারি। হুমায়ুনকে সাথে নিয়ে রাজধানীর বাড্ডায় জেকেজির অফিসে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3000 কোভিড পরীক্ষার কিট, 4টি ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল ও ইয়াবা সেবনের সরঞ্জাম। স্ত্রীর সহায়তায় রোগীদের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনা ফেলে ভুয়া রিপোর্ট দেওয়ার কথা স্বীকার করে হুমায়ুন জানায় তার সাবেক কর্মস্থলে বিনামূল্যে স্বাস্থ্যসেবার নামে একই কাজ করা হচ্ছে। মোবাইলে ট্র্যাক করছে, আমার নাম্বারে তো কল আসতো। জেকেজির অফিসে গিয়ে দেখা যায় কর্ণধারের সাথে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির ছবি। জানা যায় আইইডিসিআর এর অনুমতি নিয়ে বিভিন্ন এলাকায় বুথ স্থাপন করে এনজিওটি। তল্লাশি চালিয়ে হেলথ কেয়ার ক্লাব সহ বিভিন্ন বেনামী সংস্থার নাম ব্যবহার করে কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের ফর্ম ও টাকা আদায়ের রসিদ উদ্ধার করে পুলিশ। প্রধান নির্বাহীর দাবি, এসব ব্যবহারে প্রতারণার দায়েই হুমায়ুন সহ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়। তবে সেগুলো জেকেজির অফিসে এখনো কেন তার সদুত্তর মেলেনি। না, বাড়ি বাড়ি আমরা করিও না। আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেন। জি, কোথায় মানে এই যে হেলথ কেয়ার এগুলো আপনাদের প্রতিষ্ঠান? এই যে না না, হেলথ কেয়ার আমাদের প্রতিষ্ঠান না। আপনাদের এখান থেকে তো এগুলো উদ্ধার করা হয়েছে। এইখানেই তো তাদেরকে আমরা বাদ দিয়েছি, যারা করেছে আমাদের কর্মচারীরা। এখনো পর্যন্ত আপনাদের কাছে কেন আছে আমরা জানি না, যে তারা এই ডেস্কে বসতো সেই ডেস্কই আছে, আমার ডেস্কে তো নাই। সংস্থাটির এমডি ছাড়াও কোভিড প্রকল্পের প্রধান সহ 4 জনকে আটক করে পুলিশ। মানুষকে পুরোপুরি একটা চিট করছে, অর্থাৎ তাদের কোনো অনুমোদন তো নেই, বরং তারা যে কাজটা করেছে মানুষের পরীক্ষাটা করে টাকাটা নিয়ে কেসটা ফেলে দিয়ে রাতের বেলা তারা মনের মতো করে একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে আরও কারা এ প্রতারণায় জড়িত তা বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। 30 মিনিট অক্সিজেন দেওয়ার বিল 86,500 টাকা, অক্সিমিটারের ভাড়াই 8,000। রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাত্র 15 দিনে 3.5 লাখ টাকা আদায়ের অভিযোগ কোভিড রোগী মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের। তবে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেফাত শাকিলের রিপোর্ট। করোনা আক্রান্ত মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সুচিকিৎসার জন্য গত 30 মে চট্টগ্রাম থেকে এসে ভর্তি হন রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে। তার অভিযোগ, সুচিকিৎসা তো দূরের কথা, 15 দিনে 3.5 লাখ টাকা খরচ করেও পাননি কাঙ্ক্ষিত সেবা। সেই সঙ্গে অযৌক্তিক বিল আদায় সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন তিনি। হাসপাতালের দেয়া বিলের রসিদে দেখা যায় 15 দিনে তার চিকিৎসা খরচ ধরা হয়েছে 3,58,000 টাকা। এর মধ্যে কেবিন ভাড়া 1,19,000, চিকিৎসক বিল 49,000, পালস অক্সিমিটার বিল 8,100 ও অক্সিজেন বিল ধরা হয়েছে 86,400 টাকা। অথচ তার দাবি, তিনি নিজের কেনা পালস অক্সিমিটার ব্যবহার করেছেন এবং 3 দিনে অক্সিজেন গ্রহণ করেছেন মাত্র 30 মিনিট। এই যে অপটিমাইজার মেশিন আমার হাতে আছে, এটা আমি সবসময় থাকতো, এটার বিল ধরেছেন ওনারা 8,000 টাকা, অথচ ওনারা একদিনও আমি ওনাদের এটা ইউজ করিনি। 3 দিনে আমি 10 মিনিট করে অনলি 30 মিনিটস আমি
এই অক্সিজেনটা দেওয়ালের অক্সিজেনটা ইউজ করেছি। আর ডাক্তার তো আমি চোখে দেখিনি, নার্সদের কোনো সিস্টেম ছিল না, কিছু ছিল না, একদম টোটালি অব্যবস্থাপনা। অভিযোগের বিষয়ে জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে ও খুদে বার্তায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কিফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর আরেক বেসরকারি হাসপাতালে গিয়ে দেখা গেল রোগী আসলে স্ক্রিনিং এর নামে ধরিয়ে দেওয়া হচ্ছে জনপ্রতি 200 টাকার বিল। তাপমাত্রা মাপার মতো সাধারণ ব্যবস্থার চার্জ ধরায় ক্ষুব্ধ চিকিৎসক প্রত্যাশীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বাড়তি আয়োজনের কারণে বাড়তি বিল। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি সবখানেই, তাই যে কোনো প্রতিষ্ঠান, দোকান কিংবা শপিং মলে তাপমাত্রা মেপে নেওয়া এখন স্বাভাবিক নিয়ম। উল্টো চিত্র রাজধানীর মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে। সরেজমিনে দেখা গেল যে কোনো চিকিৎসার জন্যই গেলে তাকে ধরিয়ে দেওয়া হয় একটি ফর্ম, পূরণ করার পর নেওয়া হয় গেল 14 দিনের ইতিহাস, মাপা হয় তাপমাত্রা, দেখা হয় অক্সিজেনের মাত্রা, আর এজন্য রোগী প্রতি বিল 200 টাকা। এখানে তো হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও নাই, কোনো কিছুই নাই, তারপর আপনি 200 টাকা কেন নেবেন? সেবা নিতে হবে, তাই অনেকটা বাধ্য হয়েই এই টাকা শোধ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। জিজ্ঞাসা করার পর তারা এটা রেফারেন্স করছে যে এটা দিতে হবে। যদিও কয়েক দফা জানতে চেয়েও মেলেনি সঠিক জবাব। আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, কেন নিচ্ছে এটা তো কথা বলেন। ও আমার এই টেস্টগুলোর জন্য 200 টাকা দিয়েছে। প্রতিটি বিলেই লেখা স্ক্রিনিং আর সার্ভিস চার্জ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সেই গদবাঁধা জবাব। এই যে ডাক্তার দেখে তার টোটাল তথ্যগুলি যে কালেকশন করতেছে, এটাই স্ক্রিনিং করা হচ্ছে। যদিও কোভিড দুর্যোগে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নতুন নয়। এই করোনাকালে যখন পরস্পরের পাশে থেকে একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়ানোর কথা বলা হচ্ছে, তখন বেসরকারি হাসপাতালে এ ধরনের একটু তাপমাত্রা আর অক্সিজেন লেভেল মেপে 200 টাকা চার্জ করা মানবিকতার কোন দৃষ্টান্ত স্থাপন করছে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা করা পর্যন্তই। দুর্নীতি দমন কমিশন দফায় দফায় সুপারিশ দিলেও নীরব মন্ত্রণালয়। এদিকে দুদকের সুপারিশ বাস্তবায়নে ধীর গতির জন্য রদবদলের অজুহাত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত অর্ধশত হাসপাতাল পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীকে আসামি করে 11টি মামলা করে দুদক। দুর্নীতি বন্ধে গত 2-3 বছরে কয়েক দফা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করার পর শেষ পর্যন্ত গত 14 ডিসেম্বর স্বাস্থ্য খাতের বেহাল দশা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সুপারিশ পাঠায়। মামলা করে তো আর দুর্নীতি সবসময় বন্ধ করা সম্ভব না। মামলা করে আপনি হয়তো কিছু ডেমনস্ট্রেশন ইফেক্ট দেখাতে পারেন। যে সকল সুপারিশ আমরা করি সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব তো আমাদের না। যদি তারা মনে করে যে হ্যাঁ এগুলো সিস্টেম চেঞ্জ করা দরকার, দ্যাট হ্যাজ টু বি চেঞ্জ। 4 জুন করোনা সুরক্ষা সামগ্রী কেনাকাটায় 2 থেকে 4 গুণ বেশি দাম নির্ধারণ ও নিম্নমানের সামগ্রী কেনার তথ্য সামনে আসে। স্বাস্থ্য খাতের যে ম্যানেজমেন্টটা, সেইটা হচ্ছে দুর্নীতি করা, এবং সেখানে স্বচ্ছ লোকজন, ওয়েল ট্রেন লোক এখানে নাই। স্বাস্থ্য খাতের ম্যানেজমেন্টটাকে যদি নতুন ভাবে এটাকে বন্দোবস্ত না করে, সংস্কার না করে, এটা বন্ধ হবে না। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন একটা পর্যায়ে কিছু সুপারিশ করেছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। তারা যদি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতো তাহলে প্রতিরোধ যেরকম সম্ভব হতো। অনিয়ম দুর্নীতি করেন তাদেরকে যদি তাদের বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হতো যথাসময়ে, তাহলে অনেকখানি প্রতিরোধ সম্ভব হতো। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সুপারিশ অনুযায়ী কাজ হচ্ছে, তবে তা বাস্তবায়নে গতিরোধকের কাজ করছে প্রশাসনিক রদবদল। দুদকের যে সাজেশন, সেই সাজেশন অনুযায়ী কাজ হচ্ছে। যখন একটু রদবদল হয় তখন একটু চেইন অফ সিস্টেমে কিছুটা হলেও তো একটু নাড়া পড়ে। পাশাপাশি 2020-21 অর্থ বছরে বরাদ্দকৃত বাজেট সম্পূর্ণ কার্যকরী করতে স্বাস্থ্য খাতের পূর্বের দুর্নীতির রেকর্ড বিবেচনা ও দুদকের সুপারিশ আমলে নিয়ে পরিকল্পনা করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি করেন। পরে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে 2020-2021 অর্থ বছরের বাজেটের উপর আলোচনার সময় বক্তব্য রাখছিলেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ। তার জন্য নির্ধারিত সময় ছিল 12 মিনিট। বক্তব্যের এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। আজকে আপনার 10-12 বছর যাবৎ ক্ষমতায়, আমি আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে বলছি, আমি গত 10 দিন যাবৎ
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে ফোন করি, মেসেজ দিয়েছি যে আপনি ফ্রি হলে একটু আমাকে কথা দিবেন। তারা তাদের অফিসের পিএস, তাদের পিএ, তাদের ডিজি, তাদের ডাইরেক্টররা কেউ ফোন ধরে না। স্বাস্থ্য অধিদপ্তর একটা বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এগুলো পরিবর্তন করেন, স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেন, সরিয়ে দিয়ে এই মোকাবেলা, এই পরিস্থিতি মোকাবেলার জন্য উপযুক্ত ব্যক্তিদেরকে সেখানে বসান। সরকারকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার পরামর্শ দিয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সম্পৃক্তের তাগিদ দেন তিনি। সে সময় সরকার দলীয় সংসদ সদস্যরা সমস্যার বিরোধিতা করেন। কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে করেন কোনো লাভ হবে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে ওয়াকআউট করেন হারুন। কথা, সঠিক কথাগুলো, সত্য কথাগুলো বলার সুযোগ থেকে আপনারা বঞ্চিত করছেন। মাননীয় সদস্য, আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করুন। আপনার সময় শেষ, দয়া করে আসন গ্রহণ করুন। আপনি ওই চেয়ারে বসে সবার প্রতি যে ব্যবস্থা বা যে রাখছে সেটা তো আমার প্রতিও রাখবেন, এটা আমার প্রত্যাশা। মাননীয় সংসদ নেতা বলার পরে আপনি সময় বাড়বে, আমি আর কথা বলবো না, যেহেতু আমার কথাতে আপনি নিজে ইন্টারাপ্ট করছেন একজন মাননীয় স্পিকার হিসাবে। এটা আমার কাছে খুবই দুঃখজনক, আমি যার জন্য ওয়াকআউট করলাম। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সময় সংবাদের কাছে হারুন দাবি করেন তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বিরোধী দলের এমপি সদস্য আমি একাই ছিলাম, বাকি তো সব মহাজোট, অল আর মহাজোট। আমি রিকোয়েস্ট করলাম যে বিরোধী দলের সদস্য তো আমি এখানে একাই, আমাকে একটু সময়টা বাড়ে। স্পিকার কিছুতেই সময় বাড়লো না। ইভেন আমার আগে 5 বছর বাচ্চা, তাকে 1 মিনিট করে 3 মিনিট টাইম বাড়িয়েছে। আমার বক্তৃতার মধ্যে এত ইন্টারাপ্ট করে, যেটা স্পিকার কোনোদিন এগুলো করে না। হারুনুর রশিদ তার বক্তব্যে মন্ত্রিসভার আকার ছোট করে ব্যয় কমানোরও পরামর্শ দেন। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও 43 জনের প্রাণহানিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1545 জনে। 16,292 নমুনা পরীক্ষায় 3,412 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয়, জিনগত কারণেই নারীরা করোনা থেকে পুরুষদের চেয়ে বেশি সুরক্ষিত। গেল 10 দিনেই 30,000-এর বেশি মানুষ দেশে কোভিড সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় করোনা পরীক্ষা কার্যক্রমে গতি আনতে ল্যাবের সংখ্যা আরও 3টি বাড়িয়ে মোট 65টি করা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,563টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 16,292টি নমুনা। নতুন করে 3,412 জন শনাক্তের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, সংক্রমিতের হার সোমবারের তুলনায় কিছুটা কমে 20.94%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। শেষ 24 ঘন্টায় মৃত 43 জনের 38 জনই পুরুষ। জিনগত কারণেই পুরুষরা বেশি আক্রান্ত ও মৃত্যুর শিকার হচ্ছেন বলে জানানো হয়। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তাছাড়াও পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্কও থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে পুরুষদের জীবনাচরণে পরিবর্তন ও বেশি সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। আপনার সুরক্ষা আপনার হাতে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। করোনায় আক্রান্ত হয়ে গেল 12 দিনে 500-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, যা দেশের মোট মৃতের 3 ভাগের 1 ভাগ। সপ্তাহ 2 ধরে কোভিড আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 40 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। বিশ্বে মৃতের দিক থেকে বাংলাদেশ 30তম দেশ। আজকের বিশ্লেষণে তুলে ধরব কোভিড পরিস্থিতির নানা দিক। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। দেশের 65টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,292 জন, যাদের মধ্যে কোভিড আক্রান্ত 3,412 জন। গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন রোগী। দেখে নেব শেষ 7 দিনের শনাক্তের চিত্র। শেষ সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 3,500-এর মতো রোগী শনাক্ত হয়েছে। গেল 7 দিনে মোট প্রায় 25,000 রোগী শনাক্ত হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 22%। আজকের এই শনাক্তের হারটা আমরা কম দেখতে পাচ্ছি, 20.94%, এবং আজকে শনাক্ত হয়েছে 3,412 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু আজকে বলেছে যে জিনগত কারণে নারীদের আক্রান্তের এবং মৃতের সংখ্যাটা কম, এবং ধূমপান এবং অন্যান্য কারণে কিন্তু পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে, পাশাপাশি মৃত্যুবরণ করছে বেশি। আমরা এবার যাব আক্রান্ত শীর্ষ দেশগুলোর সঙ্গে বাংলাদেশের তুলনা চিত্রে। শীর্ষ যে 4টি দেশ রয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। এখানে আক্রান্তের হারটা আমরা দেখতে পাচ্ছি 6.33% এবং মৃতের হারটা দেখতে পাচ্ছি 3.18%। এই চিত্রের সঙ্গে যদি আমরা বাংলাদেশের চিত্র মিলাই, আমরা দেখতে পাবো যে সব থেকে বেশি আক্রান্ত দেশ
মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে আক্রান্তের হার 8.23%, সেখানে বাংলাদেশে প্রতি 100 জনে 18 জন রোগী শনাক্ত হচ্ছে। তবে মৃতের দিক থেকে সব থেকে আক্রান্ত এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের হার অনেকটাই কম। বাংলাদেশে প্রতি 1000 জনে 13 জন রোগী মৃত্যুবরণ করছেন। এই ছিল আজকের বিশ্লেষণে। জনগণের কল্যাণে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা স্থগিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষ কিছু পেয়েছে। সকালে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সাধারণ আলোচনার শুরুতেই তিনি কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ তার জন্ম প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানবতার সেবা করে গেছে, এদেশের জনগণের সেবা করে গেছে। করোনা ভাইরাসটা এটা আমাদের বাংলাদেশটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা, কাজে এখান থেকে মানুষকে রক্ষা করা, চিকিৎসা ব্যবস্থা করা বা এই ভাইরাসে আক্রান্ত না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রেখেই আমরা আমাদের মুজিব বর্ষ উদযাপনের সকল কর্মসূচি যেমন আমরা স্থগিত করেছি, আবার আমাদের আওয়ামী লীগের আজকে এটা বিশেষভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য যে আমরা তা করতে পারলাম না। জনসমাগম হোক, এই ধরনের সব কর্মসূচি আমরা বাতিল করেছি জনগণের কল্যাণের কথা চিন্তা করে, কারণ আমাদের কাছে জনগণের কল্যাণটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এটাই প্রতিজ্ঞা যে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন পূরণ করব। করোনা ভাইরাস আমরা আশাবাদী যে এই দুঃখ কষ্ট এখন মানুষের আছে, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখে মানুষের পাশে দাঁড়াচ্ছে। করোনা মহামারীর কারণে এবার বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে না পারলেও নিবন্ধিতরা চাইলেই টাকা ফেরত দেওয়া হবে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব। এজেন্সিগুলো বলছে মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই টাকা ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে এবং আবার হজে যেতে আরও 2 বছর অপেক্ষায় থাকতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই হজ আয়োজন নিয়েছিল অনিশ্চয়তা। ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার আশ্বাস দেওয়া হয় হজ না হলেও ফেরত মিলবে টাকা, সে টাকায় চাইলে আগামী বছরও হজে যাওয়া যাবে। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না, তবে টাকা ফেরত পেতে কোনো জটিলতা হবে না জানিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে কিভাবে ও কতদিনে টাকা মিলবে সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি। কোনো জটিলতা হবে না, সমুদয় টাকা আমাদের ব্যাংকে রয়েছে, আজকালকের মধ্যেই আমরা এটার একটা করব। ব্যাংকে তারা যেভাবে জমা দিয়েছে সেভাবে তারা ফেরত দিবে। মানুষ যেন কোনোভাবেই যেন হয়রানি না হয় সেভাবে নজরদারিও করা হবে। হজ এজেন্টরা বলছেন সরকার সার্কুলার দিলেই টাকা ফেরত দেওয়া হবে, সেক্ষেত্রে নিবন্ধন বাতিল হয়ে যাবে। যারা টাকা ফেরত নেবেন না 2021 সালে হজে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জানান হাব সভাপতি। যারা নিবন্ধিত হয়েছেন তাদের কোনো আর্থিক ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সম্পূর্ণ টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে। বেসরকারিভাবে নিবন্ধিত 61,142 জনের কাছ থেকে বিমান ভাড়া, মুয়াল্লেম ও নিবন্ধন ফি বাবদ জনপ্রতি 1,82,742 টাকা হিসেবে মোট 1,117 কোটি 33 লাখ টাকা নেওয়া হয়েছে। তবে সরকারিভাবে নিবন্ধিত 3,457 জনের কাছ থেকে প্যাকেজ অনুসারে পুরো টাকাই নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন না করায় আবারও অচল হওয়ার পথে ডাকসু। নির্বাচন না করার পায়তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গঠনতন্ত্র অনুযায়ী 365 দিন মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করার কথা, সেটি সম্ভব না হলে আরও 90 দিন সময় দেওয়ার কথা গঠনতন্ত্রে বলা হয়েছে। তাও নির্বাচন করা না গেলে ভেঙে যাবে সংসদ। নিয়ম অনুযায়ী এখন তাই অকার্যকর হয়ে গেল ডাকসু। সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি ছাত্রলীগেরও কেউ কেউ মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন না করার পায়তারা করছে। ডাকসুটা কিন্তু সাধারণ ছাত্র বিভিন্ন সংগঠনের লড়াই, সেই লড়াইয়ের সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতারণা করবেন না বলেই আমরা বিশ্বাস করতে চাই। নির্বাচন না দেওয়ার পক্ষেই প্রশাসন এবং তার সাথে কিছু ছাত্রনেতারা একত্র পোষণ করেই কিন্তু বিভিন্নভাবে এই যে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচনের দাবি ছাত্রলীগের। হল সংসদের বিদায়ী সদস্যদেরও একই দাবি। করোনা ভাইরাস স্বাভাবিক হলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ডাকসু নির্বাচন যেহেতু 28 বছর পর হয়েছে এটি চলমান থাকুক, এটাই শিক্ষার্থীদের আশা। প্রত্যাশা করি আগামীতে করোনাকালীন পরিস্থিতি উত্তরণের পর
ডাকসু নির্বাচন আবার অনুষ্ঠিত হবে। আমি কোনো ক্রমেই চাই না সেই ডাকসু আবার অচল হোক। বিশ্ববিদ্যালয়ের উচিত একটি প্রস্তুতি ঘোষণা করা। নির্বাচন নিয়ে এখনই কোনো সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য বলছেন নিয়ম মেনেই সবকিছু করা হবে। ডাকসুর নির্বাচন এমন একটি বিষয়, একটি বিশাল কর্মযজ্ঞ। ডাকসুর সংশ্লিষ্ট গঠনতন্ত্র আছে, নিয়ম নীতি বিধিবিধান আছে, সেটি অনুসরণেই সবকিছু হবে। সচল হওয়ার 1 বছর 3 মাস পর আবারও ডাকসুতে তৈরি হলো শূন্যতা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের দুর্গমচরে আধিপত্য বিস্তারের জেরে স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধর্ষণের পর হত্যার হুমকি দিয়ে ওই পরিবারকে ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে কৌশলে পালিয়ে যায় তারা। এ ঘটনায় 6 জনকে আসামি করে মামলা করা হয়। ফারুক আহমেদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। মানুষরূপী কিছু বিকৃত মনের লালসার শিকার হয়ে 2 সন্তানের জননীর এখন ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। কিছুতেই ভুলতে পারছেন না তার সঙ্গে ঘটে যাওয়া নির্মম নির্যাতন। পুলিশ জানায়, চাঁদপুরের পদ্মা মেঘনার দুর্গমচরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় গাজী ও বকাউল গ্রুপের বিরোধ চলছিল। এরই জেরে গত রোববার রাতে বকাউল পক্ষের ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে প্রতিপক্ষের ফিরোজ, মোস্তফা, সবুজ ও বাবুসহ 6 জন। এ সময় স্বামীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ ঘটনায় কাউকে জানালে পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়। এমনকি এ ঘটনার পর তাদের অবরুদ্ধ করে রাখা হয়। সোমবার রাতে কৌশলে চর থেকে পালিয়ে সদর মডেল থানায় আশ্রয় নেয় ভুক্তভোগী পরিবার। পরে নির্যাতিতাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ। 3টা বাড়ি দিচ্ছে, দাও দিয়া বাড়ি দেওয়ার পরে দরজা খুলে গেছে। এরপরে আয়াই দাও ধরছে, দাও ধরে আমার স্বামীর সামনের দিকে আমরা টান্না নিয়ে গেছে। কোনো লোকের তো যদি বলস তোর জীবনে হত্যা করে এলাম। 4-5 দিন আমার আটক করে রাখছে। নির্যাতনের অভিযোগে একজন গৃহবধূ আমাদের এই হাসপাতালে ভর্তি হয়েছে। সে ওয়ান স্টপ ক্রাইসিসে আছে, আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি। এ ঘটনায় অভিযুক্ত 6 জনকে আসামি করে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন নির্যাতিতা ওই গৃহবধূ। 7 জন ভাই নেমে এবং 2 জন অজ্ঞাত সহ 6 জনের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করব। তাদেরকে আইনের আশা দ্রুততার সহিত নিয়ে আসা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী। সময় সংবাদ, চাঁদপুর। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মামলা দায়েরের পর শাশুড়ি ও ননদকে গ্রেফতার করেছে পুলিশ। পড়াশোনা চালিয়ে যেতে চাওয়ায় তাকে খুন করার দাবি স্বজন ও স্থানীয়দের। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণ হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী ও গৃহবধূ সুমাইয়ার। শ্বশুরবাড়ির লোকজনের হাতে অকালে প্রাণ দিতে হলো তাকে। 2019 সালের 14 এপ্রিল নাটোর শহরের বাসিন্দা সুমাইয়া আক্তার বিয়ে করেন পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের মোস্তাককে। বিয়ের পর থেকেই সুমাইয়াকে টাকার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন। সবশেষ সোমবার সকালেও সুমাইয়ার ওপর নির্যাতন চালায় তার স্বামী মোস্তাক। এতে অজ্ঞান হয়ে পড়লে সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে যায় মোস্তাক ও তার পরিবার। পরে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আত্মহত্যা করেছে বলে সবাইকে জানায় শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে কষ্ট দিছে এটা বলেনি আমার কাছে। বিসিএস কোচিং করার জন্য করে, ওরা এটা সহ্য করতে পারে না পারে আমার মেয়ে নিয়ে যে ওরা নির্যাতন করে মারে ফেলে দিছে। আমার অনেক নির্যাতন করছে, বোনের নির্যাতনের বিচার চাই। সুমাইয়ার লাশ ময়না তদন্তের পর হত্যা বলে কেউ অভিযোগ না দেয়ায় পুলিশ অপমৃত্যু মামলা করে। পরে সুমাইয়ার মা নুজহাত সুলতানা বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন। 2 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি, বাকি 2 জন গ্রেপ্তারের জন্য আমাদের ডিবি পুলিশ, আমাদের থানার পুলিশ এবং আমাদের স্পেশাল টিম কাজ করছে। বুধবার মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থীর। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিড পরীক্ষার নামে এনজিওর রমরমা ব্যবসা, দেয়া হতো মন গড়া রিপোর্ট। দুর্নীতি বন্ধে দুদকের দৌড় মামলা পর্যন্তই। বদলির কারণেই দেয়া যায় না শাস্তি, অজুহাত মন্ত্রীর। চাহিদা মতো আমদানি না হওয়ায় দেশে করোনা পরীক্ষার কিট সংকট, আমলাতান্ত্রিক জটিলতার অজুহাত স্বাস্থ্য অধিদপ্তরের। সিন্ডিকেটের অভিযোগ সরকার দলীয় এমপির। কোভিড মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। কথা না বলতে দেওয়ার প্রতিবাদে বিএনপির এমপির ওয়াকআউট। কথা বলার সুযোগ দেন, আর যদি আপনারা চিল্লাতে করেন কোনো লাভ হবে না।
এবার হজে যেতে পারছেন না বাংলাদেশ থেকে নিবন্ধিতরা, টাকা ফেরত দিলে বাতিল হবে রেজিস্ট্রেশন, অপেক্ষা করতে হবে 2 বছর। এবং চাঁদপুরে ঘরে ঢুকে স্বামীকে অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ, নাটোরে স্বামীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুনের অভিযোগ, পড়াশোনা চালিয়ে যেতে চাওয়াই কারণ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড